আজকের দিনে দাঁড়িয়ে চারিদিকে ট্রেন্ড করছে রাশিয়া ইউক্রেনের ইস্যুটা পসিবলি এন্ড হওয়ার ব্যাপারে। ট্রাম্প আর পুতিন মিটিং করতে রাজি হয়েছে। ডেট রাখা হয়েছে 15 অগস্ট, মানে ভারতের স্বাধীনতার দিন। প্লাস দুদিন আগেই পিএম মোদি প্রেসিডেন্ট পুতিনের সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলেন। ভারতের এনএসএ অজিত দোভালও দুদিন আগেই গিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিনের সাথে মিট করতে। প্লেস ডিসাইড করা হয়েছে আলাস্কা, যেটা আবার একসময় রাশিয়ান এম্পায়ারেরই পার্ট ছিল। যদি পুতিন সেখানে 15 তারিখ যান, তাহলে সেটা একটা হিস্টোরিক ইভেন্ট হবে। 158 বছর পর প্রথম কোনো রাশিয়ান লিডার আবার আলাস্কাতে পা রাখবেন। মানে দেখানো হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প সবকিছু ডিসিশন নিচ্ছে। এদিকে পিএম মোদির ইনভলভমেন্টটাও বেশ ফিল করা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের রিসেন্ট প্রেস মিটিং এর থেকেও যে হিন্টটা পাওয়া যাচ্ছিল। আবার এমন একটা প্লেস ডিসাইড হয়েছে যেটা ছিল এক সময় রাশিয়ারই পার্ট। সো হচ্ছেটা কি এখানে? কে কিভাবে পাওয়ার প্রজেক্ট করার চেষ্টা করছে? কে অ্যাকচুয়ালি খেলছে রিয়েল পাওয়ার গেম? দেখুন, 1867 আগে অব্দিও আলাস্কা রাশিয়ান এম্পায়ারের পার্ট ছিল, বাট ক্যাপিটাল থেকে অনেকটা দূর আর আইসোলেটেড হওয়ায় কোনো রেভিনিউ জেনারেট না করতে পারায়, সাথে ক্রমশ পাওয়ারফুল হতে থাকা ব্রিটিশ এম্পায়ারের পসিবল অ্যাটাকের কথা ভেবে বাই চান্স কোনো কিছু না পেয়ে এতটা বড় একটা ভূখণ্ডকে হারিয়ে ফেলার বদলে সেল করে দেওয়াটাই বেটার মনে করেছিল রাশিয়ান এম্পায়ার। 1867-তে ইউএস এর সাথে যে ডিলটা হয়েছিল, ফলে আলাস্কা চলে যায় ইউএস এর কাছে। বাট এখনো আলাস্কাকে নিয়ে ন্যাশনালিজম বেঁচে আছে রাশিয়াতে। এই ডিলটাকে অনেক রাশিয়ানরা হিস্টোরিক একটা ভুল হিসাবে মনে করে, কারণ সেল করে দেওয়ার পরেই ইউএস আলাস্কাতে ম্যাসিভ পরিমাণে ন্যাচারাল রিসোর্সেস খুঁজে পেয়েছিল। পুতিন যদি সেই আলাস্কাতেই পা রাখেন, তাহলে সেটা ম্যাসিভ ডিপ্লোম্যাটিক ভিক্টরি হবে দেশের ভেতরে ন্যাশনালিজমের দিক থেকে। ক্রাইমিয়া, ইউক্রেন যেখানে যা কিছু করে থাকেন না কেন, সেটা দেশের মানুষদের কাছে অনেকটা জাস্টিফাইড হয়ে যাবে। দেশের ভেতরে পুতিনের পপুলারিটি আরো বেড়ে যাবে। দ্বিতীয়ত, ট্যারিফের দিক থেকে ট্রাম্পের শুধুমাত্র ভারতকেই বেশি করে টার্গেট করা, এদিকে চীনের ওপরে আর সেরকম প্রেশার দেওয়ার চেষ্টাই না করা, মেবি অন্য কিছু একটা ইঙ্গিত করছে। ভারত নিউট্রাল থাকা পছন্দ করে, সেখানে ট্রাম্পের ট্যারিফের ফলে ভারত ধীরে ধীরে আরো বেশি রাশিয়ার দিকে ঝুঁকে যাচ্ছে। নিউট্রাল স্টান্সটা ছাড়তে বাধ্য হচ্ছে ভারত, যেটাতেও রাশিয়ার গেম। চীন অলরেডি রাশিয়ার সাথে পুরো অ্যালাইন্ড, সাথে চীনকেই ট্যারিফ নেওয়ার টার্গেট করা হচ্ছে না। মানে যেন ইউএস এর তরফ থেকেই চীনকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে রাশিয়ার সাথে অ্যালাইন থাকার জন্য, আর ভারতের ওপরে প্রেশার দেওয়া হচ্ছে উল্টে রাশিয়ার সাথে আরো ক্লোজ হওয়ার জন্য। মনে হচ্ছে যেন করছেন ট্রাম্প, বাট হচ্ছে রাশিয়ার ইন্টারেস্টের কাজ। শিওর ভাবে কিছু বলছি না, বাট এখানে একটা পাওয়ার প্লের ব্যাপার আছে বলে মনে হচ্ছে। ট্রাম্প যদি পিস ডিলটা করতে পারেন, তাহলে সম্ভবত তার নোবেল পিস প্রাইজ পাওয়ার কেসটা আরেকটু স্ট্রং হয়ে যাবে। অলরেডি নমিনেট করেছে ইসরায়েল, পাকিস্তান আর কম্বোডিয়া। রিসেন্টলি আবার আজারবাইজান আর আর্মেনিয়ার মধ্যে পিস ডিল হয়ে যাওয়ায় আরো দুটো দেশ জয়েন করেছে সেই লিস্টে। রাশিয়া ইউক্রেনের ইস্যুটাও শেষ হয়ে গেলে ট্রাম্পের নোবেল পাওয়ার চান্সটা আরো বেশ খানিকটা জাস্ট বেড়ে যাবে। অন্যদিকে পুতিন বা রাশিয়া অ্যাকচুয়ালি গেইন করবে বেশ খানিকটা ভূমি। আলাস্কাতেও পা রাখায় দেশের ভেতরে পুতিনের প্রতি আরো লয়্যালটি বেড়ে যাবে। নেটো বা ইউরোপিয়ান পাওয়ার বেশ খানিকটা উইক হয়ে যাবে। ইউএস আর ইউরোপের ইউনিটি অনেকটা এফেক্টেড হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট, ভারত আর চীনের সাথে মিলে রাশিয়া একটা স্ট্রং গ্রুপ তৈরি করে ফেলবে। গোটা ওয়ার্ল্ডের কাছে রাশিয়া নিজেকে একটা লয়াল, সাথে ইউএস কে একটা আনরিলায়েবল পার্টনার হিসেবে শো করে ফেলবে। মানে সব দিক থেকে দেখলে পুতিন তথা রাশিয়ারই বেনিফিট। তাই আপনার কি মনে হয়, কে অ্যাকচুয়ালি কন্ট্রোল করছে এই সব কিছুকে?